হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকের যে মিসলেনিয়াস এক্সামটা তোমাদের হয়েছে সেখানে 25 যে কোশ্চেন ছিল সেখানে 4টে ছিল হচ্ছে তোমার রিজনিং থেকে এবং বাদ বাকি 21টা কোশ্চেন ছিল হচ্ছে ম্যাথ থেকে। ঠিক আছে, তো সেটার হচ্ছে এই একটা ডিস্ট্রিবিউশন আমি করেছি, দেখে নাও। নাম্বার সিস্টেম থেকে 7-8টা পর্যন্ত প্রশ্ন ছিল। রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন ছিল হচ্ছে স্যার দুটো প্রশ্ন ছিল রেশিও প্রপোর্শন থেকে। পার্টনারশিপ থেকে ছিল হচ্ছে দুটো প্রশ্ন। প্রফিট অ্যান্ড লস থেকে দুটো প্রশ্ন। টাইম স্পিড এবং ডিস্টেন্স থেকে দুটো প্রশ্ন। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে হচ্ছে একটা প্রশ্ন। এলসিএম এইচএফ থেকে হচ্ছে তিনটে প্রশ্ন। সিম্পল ইন্টারেস্ট থেকে হচ্ছে একটা প্রশ্ন। এই করে টোটাল হচ্ছে 24টা প্রশ্ন এখানে আছে। দেখো একটা প্রশ্ন নিয়ে একটু কন্ট্রাডিক্ট তৈরি হতে পারে যে ওই প্রশ্নটা স্যার ম্যাথে দিয়ে দিলেও হতো, তো সেটাকে আমি এক্সট্রা হিসেবে রিজনিংয়ে রেখেছি। ওটা ডিভিশন নিয়ে তো কোনো যায় আসে না, আমাদের মেনলি অঙ্ক করা নিয়ে কথা। ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন ছিল, ক্লক থেকে একটা প্রশ্ন ছিল, নাম্বার সিরিজ থেকে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, তো এই 25টা কোশ্চেন হচ্ছে আমরা সমাধান করার চেষ্টা করব। একটা একটা করে শুরু করি, ঠিক আছে ভাই। দেখো, প্রথম হচ্ছে নাম্বার সিরিজ থেকে বা নাম্বার সিস্টেম থেকে যে 8টা প্রশ্ন ছিল, সেই 8টা প্রশ্ন হচ্ছে প্রথমে আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 1 ছিল, দেখো এরকম ধরনের একটা প্রশ্ন ছিল। তো এরকম প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার কিভাবে হতে পারে, দেখো এই 7/11 সংখ্যাটা কি? 7/11 সংখ্যাটা হচ্ছে 0.63 বলা যেতে পারে। 0.63, 7/11। তাহলে এই 0.63 সংখ্যাটা তুমি যদি দেখো, এখানে বলেছে রেঞ্জটা দেওয়া আছে, দেখো কত থেকে কতর মধ্যে, 1 থেকে 7-এর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, যার মধ্যে তুমি দেখো এই 0.63 সংখ্যাটা এটা হচ্ছে 1-এর বাইরে। তুমি যখন এর সঙ্গে 2 গুণ করে দেবে সেটা হবে কত? 1.26, যেটা হচ্ছে এখানে ভেতরে আসলো। তার মানে 2 দিয়ে গুণ করলে একটা সংখ্যা পাবে, 3 দিয়ে গুণ করলে একটা পাবে, 4 দিয়ে করলে পাবে, 5 দিয়ে করলে পাবে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়েও যদি তুমি গুণ করো সংখ্যাটা হবে দেখো 6.3। তাহলেও সংখ্যাটা কি হবে? এই 1 থেকে 7-এর মধ্যে আছে, আমরা পেতে পারি। ঠিক আছে স্যার, এবারে যদি আমরা বলতে পারি দেখো 0.63 একে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? দেখো 33, আর হচ্ছে তোমার এখানটাতে ধরো 6.3, আর এর সঙ্গে হচ্ছে 11 দিয়ে যদি তুমি গুণ করো, এখানটাতে 11 দিয়ে গুণ করলে সংখ্যাটা কত হবে? 6.63 যোগ হয়ে যাবে। তার মানে দেখো 6 পয়েন্ট কত হচ্ছে এখানটাতে? 6.93। তাহলে সেটাও দেখো এর মধ্যে আছে। কিন্তু যেহেতু এখানে 10 অপশানটা নেই, তুমি যদি এখানে গোনো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা সংখ্যা আমি এক্স্যাক্ট পেয়েছি যেটা 1 থেকে 7-এর মধ্যে হতে পারে। আর তুমি যদি 11 দিয়ে গুণ করো তাহলে সেটাও 6.93 হচ্ছে। কিন্তু আমাদের 10 অপশানটা এখানটাতে নেই। ওই জন্য দেখবে তোমাদের পরীক্ষার প্রশ্নতে একদম প্রথমে একটা কথা বলে দেওয়া আছে যে হচ্ছে বেস্ট পসিবল যে অ্যান্সারটা হবে সেটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা এই অ্যান্সারটা বলতে পারি কত হবে, বলো 9 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এটা। Summation of unit places and 10 places digit of a number is 9. After interchanging the digits, the difference between the earlier and present number is 9. What is the number? দেখো প্রত্যেকটা ডিজিট যোগ করলে হচ্ছে তোমার 9 হবে। এটাকে ইন্টারচেঞ্জ করলে পাবে দেখো 27, এটার ইন্টারচেঞ্জ করলে পাবে দেখো 81, এটার ইন্টারচেঞ্জ করলে হচ্ছে পাবে 45, আর এটার ইন্টারচেঞ্জ করলে পাবে দেখো 36। এদের মধ্যে কার ডিফারেন্স আর 9 হচ্ছে? 54 থেকে 45 গেলে শুধুমাত্র এটার অ্যান্সার হচ্ছে হবে 9। আর বাদ বাকি দেখো কারোর ডিফারেন্সই তুমি 9 পাবে না। ঠিক আছে, নেক্সট দেখো। অ্যাড আপ দ্য ন্যাচারাল নাম্বার ফ্রম 1 থেকে 10। সূত্র হচ্ছে কি স্যার? 1 থেকে ডট ডট করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে দেখো কত 2। তার মানে আমাদের অ্যান্সার হবে কত? 100 ইন্টু 101, 100 ইন্টু 101 বাই দেখো কত হবে 2। কাটলে এটা হবে কত? 50। তাহলে 50 দিয়ে গুণ করলে 50 50 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো। বলেছে হোয়াট ইজ দ্য 171 অ্যাজ এ ন্যাচারাল নাম্বার। তুমি যদি 3 দিয়ে দেখতে পাচ্ছি 7 8 9, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 5 15, 3 7 21। অতএব এটা একটা কি নাম্বার? এটা হচ্ছে স্যার একটা কম্পোজিট নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো। এটা হচ্ছে কি, আমরা একটা সূত্র পড়েছিলাম, কি বলো? ডিভিডেন্ড। ডিভিডেন্ড আমি শুধু এন লিখলাম সমান ডিভাইজার, ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস হচ্ছে দেখো রিমাইন্ডার, যেটাকে আমরা বলছি ভাজ্য সমান, যেটাকে আমরা বলছি কি বলো? ভাজ্য সমান ভাজক গুণিতক, যেটাকে আমরা বলি ভাজক গুণিতক, ভাগফল ভাজক গুণিত
ভাগফল যুক্ত ভাগশেষ, যুক্ত কি হয় বলো ভাগশেষ, এটা কি হয় ভাগশেষ, ঠিক আছে, এটা হয় ভাগশেষ। এবারে একটা জিনিস হচ্ছে এখানে এই যে ডিভিশন অ্যালগোরিদম কথার মানেই হচ্ছে এই কনসেপ্টটা, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে স্যার। এবারে একটা জিনিস খেয়াল করো, আমাদের এটা যখন আমরা কোনো সংখ্যাকে তখন ভাগ করি, ধরো এখানে কত আছে, এখানে আছে 25, আমরা ধরো একে ভাগ করছি 4 দিয়ে, দেখো 4 6 আমরা যদি করি 24, তাহলে এটা হচ্ছে কত 1 হচ্ছে, এটা হচ্ছে কি রিমাইন্ডার, একটা স্যার কি হয়, একটা হচ্ছে হয় ভাগশেষ। সবসময় আমাদের এই যে ডিভাইজার বা এই যে ভাজক এবং ভাগশেষের সম্পর্ক হচ্ছে ভাগশেষের থেকে এ হচ্ছে কি হবে অলওয়েজ বড় হবে। দেখো এর থেকে অলওয়েজ এটা কি হবে বলো, এটা হচ্ছে ভাজক, এইটা সবসময় কি হবে ভাগশেষের থেকে বড়। তাহলে এখানে তোমাকে দেখো এটা তুমি দশমিক ভেবে নিয়েছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে প্রত্যেকটা জায়গাতে গুণ হিসেবে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তুমি দেখো রিমাইন্ডার 11 দিয়ে ভাগ করছে, রিমাইন্ডারের সঙ্গে 2 দিয়ে ভাগ করছে, 2 দিয়ে যদি ভাগ করা হয়, দেখো এটা রিমাইন্ডার এবং এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার আর এটা হচ্ছে আমাদের ডিভাইজার, এটা হচ্ছে ডিভাইজার। রিমাইন্ডারের থেকে ডিভাইজার হচ্ছে সমান, এই অপশান স্যার হবে না। রিমাইন্ডারের থেকে এটা ছোট, এটা তো আগেই হবে না। 0 থেকে এটা হচ্ছে স্যার বড়, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। দেখো 6 থেকে 2 হচ্ছে কি হবে বলো ছোট হবে, এই অপশান স্যার হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে হবে সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। দেখো বলেছে ইফ দ্য প্রোডাক্ট অফ 3 পজিটিভ কন্টিনিউড প্রপোর্শনাল নাম্বার ইজ 3 4 3, দেন হোয়াট ইজ দ্য মিডিয়ান প্রপোর্শনাল অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড। দেখো তিনটে সংখ্যা, একটা বলছি এক্স, একটা বলছি ওয়াই এবং একটা হচ্ছে জেড, তারা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনে আছে। কন্টিনিউড প্রপোর্শন মানে আমি বলতে পারি স্যার এক্স বাই ওয়াই সমান হচ্ছে দেখো কত হবে ওয়াই বাই জেড হবে। তার মানে তোমার এখানে একটা সংখ্যার স্কোয়ার বাদ বাকি দুটো সংখ্যার হচ্ছে কি হবে বলো গুণফলের সঙ্গে সমান হবে, ঠিক আছে। এবার তুমি ভালো করে খেয়াল করো, তুমি যদি এখানটাতে দেখো যে স্যার এই সংখ্যাটা প্রথম অপশান নিলাম আমরা 7, তার মানে এটা হচ্ছে 7-এর স্কোয়ার, এটা হচ্ছে কত হবে 7-এর স্কোয়ার, তার মানে এদিকে দুটো সংখ্যার গুণফলও কি হবে, এটা যদি 49 হয় বাদ বাকি দুটো সংখ্যার গুণফলও আমাকে কি হতে হবে বলো 49 হতে হবে। তাহলে 3 4 3 যদি আমাদের তিনটে সংখ্যার গুণফল হয়, তাদের মধ্যে একটা সংখ্যা যদি 7 হয়ে যায়, বাদ বাকি দুটো গুণফল কত হবে দেখো 49, তাহলে সেটাই একটা সংখ্যার স্কোয়ার বাদ বাকি দুটো সংখ্যার হচ্ছে কি হবে গুণফল, সেটার সঙ্গে সমান হবে। তুমি বলবে স্যার 13 দিয়ে দেখুন দেখি, 13 দিয়ে তুমি যদি চেক করো, দেখো 13 স্কোয়ার মানে হচ্ছে 169, তাহলে 169 যদি এটা হয়ে যায়, একটা সংখ্যা যদি হয়ে যায়, এটা যদি স্যার 13 হয়ে যায়, তাহলে এই দুটোর গুণফল কি হবে 169 হতে হবে, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। 11 তুমি যদি দেখো এটা কত হবে 121, বাদ বাকি এটাকে 11 দিয়ে ভাগ করা যাবে, 11 দিয়ে ভাগই হবে না, তাহলে সেক্ষেত্রে ওই অপশান হবে না। 9 দিয়ে তুমি যদি করো, 9 দিয়ে 9 9 81 হয়ে গেল, তাহলে এদিকটাও কি 81 হওয়া সম্ভব, কখনো হবে না। 9 3 27 27, আর এটা হচ্ছে কত 73 থেকে যাবে, হবে না এটা। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে 7 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে এরকম, চুজ দ্য কারেক্ট ওয়ান, সাম অফ 2 ইরেশনাল নাম্বার ইজ অ্যান ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার স্যার √7, ঠিক আছে, √8, √11, এরকম এরা ইরেশনাল নাম্বার। দেখো বলেছে সাম অফ 2 ইরেশনাল নাম্বার ইজ ইরেশনাল নাম্বার, ঠিক আছে, দুটোকে যোগ করলে ইরেশনালই হচ্ছে। সাম অফ 2 ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ এ রেশনাল নাম্বার, ইজ অলওয়েজ রেশনাল নাম্বার কি করে হবে, দেখো ভালো করে খেয়াল করো, যদি আমি এরকম নিয়ে নেই 5 প্লাস √11, এটাও আমাদের কি একটা ইরেশনাল নাম্বার। যদি আমি এর সঙ্গে নিয়ে নিই 5 মাইনাস √11, দেখো এটাও ইরেশনাল নাম্বার। তাদেরকে যদি আমি যোগ করে দিই, দুটো কেটে যাবে, এটা এটা কেটে যাবে, কেটে গিয়ে কি হলো 10 হলো, সেটা কিন্তু রেশনাল নাম্বার হলো। তাহলে এখানে তোমার 3 নাম্বার অপশানে বলেছে সাম অফ 2 ইরেশনাল নাম্বারস ইজ নট অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার, সবসময় যে ইজ নট অলওয়েজ সবসময় নাও হতে পারে, তাহলে সেটাই হচ্ছে কারেক্ট, কারণ দুটো ইরেশনালকে যোগ করলে রেশনালও হতে পারে ইরেশনালও হতে পারে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে সি। ওকে, নেক্সট দেখো, এর রেশনাল নাম্বার ইজ, তুমি এটা বলবে কি অলওয়েজ এক্সপ্রেসিভলি ইন এ রিসেসিং ডেসিমাল, মানে হচ্ছে কি একটা ক্রমিক ডিক্রিজিং রিসেসিভ মানে কি
ক্রমিক, এটাকে কি বলা হয়, ডেসিমেলে প্রকাশ করা যায়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার, এরপর হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শনের প্রশ্ন, 3টে কোশ্চেন ছিল। প্রথম প্রশ্ন বলা আছে দেখো 100 টাকা ডিভাইড করবে এ এবং বি এর মধ্যে, যেখানে তাদের অনুপাত হচ্ছে কত, 9:11। তাহলে প্রথমজন কত পাবে স্যার, 100 ইন্টু 9 কত হবে দেখো 20, তাদের টোটাল যোগফল কত হচ্ছে 20, 20 5 100, তার মানে হচ্ছে কত, 9 5 একটা হবে 45 আর একটা হচ্ছে কত 55। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, রেশিও অফ কালেকশন অফ স্টোরি বুক অফ রবি অ্যান্ড মধু, রবি এবং হচ্ছে দেখো মধু, তাদের হচ্ছে কত আছে 2, 2 অনুপাত হচ্ছে স্যার কত 3, 2 অনুপাত কত হচ্ছে 3 আছে। এবং বলা হয়েছে আফটার পারচেজিং অফ 6 নিউ বুকস বাই মধু, মধু হচ্ছে কি করেছে, বাইরে থেকে 6টা কি করেছে ও এক্সট্রা আরও বই কিনেছে, তাতে অনুপাত হয়ে গেছে কত 1:3। তাহলে একটা জিনিস দেখো, মধুর বইয়ের পরিবর্তন হবে, রাধার কোনো চেঞ্জ হবে না, তাই জন্য এটা কি হবে, এটাকে 2 বানাতে হবে, তার মানে 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 2:6 হবে। 1:3 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো কত হবে স্যার, 2 হবে, 2 অনুপাত কত হবে দেখো 6 হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি কত বেড়েছে স্যার, বেড়েছে 3 ইউনিট। 3 ইউনিট মানে 6 হলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হবে স্যার 2। 3 ইউনিট 6 হলে 1 ইউনিট কত হবে, 1 ইউনিট হবে 2। 1 ইউনিট যদি 2 হয়, আমাকে বলেছে হাউ মেনি বুকস ডিড দে হ্যাভ আর্লিয়ার, তাহলে 1 মানে 2 হলে 2 মানে কত হবে 4 হবে, 3 মানে কত হবে দেখো 6, 4 এবং 6 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে পার্টনারশিপের প্রশ্ন কি দেওয়া আছে, অমল অ্যান্ড বিমল স্টার্টস এ বিজনেস উইথ ₹500 ফর 9 মান্থস অ্যান্ড অ্যামাউন্ট অফ মানি ফর 6 মান্থ রেসপেক্টিভলি। মানে অমল হচ্ছে 500 টাকা নিয়ে বিজনেস শুরু করেছে, কিন্তু বিমলের কত টাকার কথা বলা নেই, কিন্তু সে 6 মাসের জন্য টাকাটা ইনভেস্ট করেছে। ইফ দ্য টোটাল প্রফিট ইজ 69, টোটাল প্রফিট হচ্ছে 69 অ্যান্ড দ্যাট অফ বিমল ইজ ₹46, তার মধ্যে বিমল 46 টাকা পেয়ে গেছে। জিজ্ঞেস করা হয়েছে দেন হোয়াট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট অফ বিমল অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য বিজনেস। ঠিক আছে, দেখো এটা হচ্ছে স্যার অমল এবং এটা হচ্ছে দেখো বিমল। তাহলে অমল কত টাকা নিয়ে এসেছিল, অমল নিয়ে এসেছিল স্যার 500 টাকা, কত মাসের জন্য, 9 মাসের জন্য। বিমল কত টাকা নিয়ে এসেছে আমি জানি না, কত মাসের জন্য, 6 মাসের জন্য। টোটাল প্রফিট কত 69, যার মধ্যে বিমল পেয়েছে কত, বিমল পেয়েছে 46। 69 এর মধ্যে 46 এ পেলে বাকি পেয়েছে দেখো এ 23 টাকা। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে তুমি এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। দেখো 23, 2 এ 46, 2 এ কাটলে 2 3 এ 6, আর এটা দেখো 3 3 এ 9, অতএব এক্স এর ভ্যালু হচ্ছে কত টাকা, এক্স এর ভ্যালু হচ্ছে স্যার 1500 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত, 1500 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের বলেছে মিতা অ্যান্ড অরুণ স্টার্টেড এ বিজনেস উইথ ₹700 and 900 respectively. After 4 months, when Mita invested ₹500 more, then Arun withdrawal ₹300. If the end of the year total profit is 1720, then what are the profit of both Mita and Arun? ওকে, দেখো কিভাবে করতে পারি। তো এর জন্য আমরা করতে পারি দেখো এইভাবে, যে আমাদের এখানে কার কার কথা বলা আছে, মিতা, এখানে বলা আছে মিতা এবং হচ্ছে কে আছে দেখো অরুণ, মিতা এবং আছে অরুণ। এবার দেখো ও হচ্ছে 700 টাকা প্রথমে বিজনেস শুরু করেছিল, 4 মাস পরে ও আরো 500 অ্যাড করেছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 700 টাকা প্রথমে 4 মাসের জন্য ব্যবহার করেছে, তারপরে কত টাকা ইনভেস্ট করেছে, 500 টাকা বেশি দিয়েছে, তার মানে হচ্ছে 1200 টাকা। তাহলে এই 1200 টাকা টোটাল কত মাসের জন্য হয়েছে, বাদ বাকি 8 মাসের জন্য। 400 টাকা প্রথম ছিল, তারপরে যখন আবারও 500 টাকা অ্যাড করে বাকি টাকাটা 8 মাসের জন্য। আচ্ছা, অরুণ হচ্ছে প্রথমে 900 টাকা কত মাসের জন্য ছিল, 4 মাসের জন্য। অরুণ কি করেছে, 300 টাকা উইথড্র করে নিয়েছে। 300 টাকা যদি উইথড্র করে নেয়, তার মানে কত টাকা আছে, 600 টাকা। সেই 600 টাকা কতদিন ইউটিলাইজ হয়েছে, বাদ বাকি 8 মাসের জন্য ইউটিলাইজ হয়েছে। কারণটা কি, টোটাল হচ্ছে 12 মাস, 4 মাস ইউটিলাইজ এখানে হলে বাদ বাকি 8 মাসের ইউটিলাইজেশনের জন্য কত টাকা ছিল, সেখানে টাকাটা ছিল হচ্ছে 300 টাকা উইথড্র করে নিয়েছে, তাহলে 900 থেকে 300 গেল 600 আছে। এবার দেখো তাহলে তাদের টাকার অনুপাত কত হচ্ছে স্যার, অনুপাত হচ্ছে দেখো এটা। এবার আমি কি করতে পারি, দুটো করে শূন্য প্রথমে আমি উড়িয়ে দিতে পারি, দুটো করে শূন্য উড়িয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি 4 উড়ানো যেতে পারে, 4 4 2 8, এটাও 4, এটা দেখো 4 2 8। আর কিছু উড়বে, আর কেউ উড়বে না। তাহলে এটা কত হচ্ছে দেখো 7 আর 12 2 কত হবে স্যার 24 অনুপাত। এখানে কত হচ্ছে 7 আর এখানে হচ্ছে কত 12 2 24, আর এদিকে
9 প্লাস হচ্ছে কত 6 2 12, তাই তো? তাহলে এখানে কত হবে 31 অনুপাত এটা কত হচ্ছে 12 9 21। ওকে, এবার তুমি যদি ভাগাভাগি করতে যাও ভালো করে খেয়াল করো, তখন হচ্ছে কি ওদের দশমিকে উত্তর আসবে মেবি। তাহলে এখানটাতে মিতা কত পাবে? মিতা পাবে হচ্ছে দেখো 31, কতর মধ্যে? 52-র মধ্যে। কতর মধ্যে? স্যার 52-র মধ্যে। ওকে, 3 2 5 আর 2 52, কাটাকাটি করলে কত হবে 1720। ওকে, এবার কাটাকাটি হবে 13 দিয়ে যদি কাটি 13 4 52 হবে, 13 42 হবে না। তাহলে এখানে কি হবে? দশমিকে উত্তর আসার কথা, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের নান অফ দ্য অ্যাবাভ হবে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, আর একটা ভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো কি, এরা যে টাকাটা পাবে সেটা হচ্ছে 31:21 এই অনুপাতে। তুমি এখানে হচ্ছে অনুপাতটা চেক করে নাও, অনুপাত চেক করলে 31:21 কোথাও পাচ্ছ কিনা দেখো। আমি ক্যালকুলেশন ঠিক করেছি, 700 টাকা ছিল 4 মাসের জন্য, হয়ে গেছে। তারপরে কত টাকা ইনভেস্ট করেছে? 500 টাকা, বাদ বাকি মাসের জন্য ইন্টু 8, এটা হচ্ছে কত 900 ইন্টু 4 600 ইন্টু 8। তাহলে 4 প্রথমে শূন্য সব কাটলাম, তারপরে 4 কাটলে 4 2 8, 4 কাটলো 4 2 8, 7 আছে, আর এখানে কত হবে 12 2 24, 24 আর 7 31, আর এখানে 9 আছে, আর এখানে হচ্ছে কত 6 2 12, 12 9 21। তাহলে অনুপাতেই হবে। তুমি এবারে অনুপাত যদি চেক করো 31-এর মাল্টিপল কাউকে আমি দেখতে পাচ্ছি কি? কাউকে দেখতে পাচ্ছি না, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হবে। ওকে, কোশ্চেন নাম্বার 13 দেখো, প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন ছিল। এ মেডিসিন হোলসেলার allow a discount of 20% to its customer and still gain 15% of cost if the maximum retail price মানে MRP হচ্ছে 550, then what is the purchase price of the medicine? ওকে, MRP যদি এটা হয় তাহলে কেনা দাম কত হবে? 550 টাকা তার হচ্ছে পারচেজ প্রাইস। তাহলে সেখানে প্রথমে 20% ডিসকাউন্ট দিচ্ছে, দাম হচ্ছে কত? এটা। তাহলে এটা হচ্ছে 20% ডিসকাউন্ট যখন দিল তখন এটাই হচ্ছে কি হবে? তার 20% ডিসকাউন্ট দিল, অ্যান্ড স্টিল গেন এ 15% অন কস্ট, এবং কি হচ্ছে 15% কি করে? সে প্রফিট করে তার উপরে, এবং তারপরেও সে কি করে? 15% প্রফিট করে। ইফ দ্য ম্যাক্সিমাম রিটেল প্রাইস এত, হোয়াট পারচেস প্রাইস অফ দ্য মেডিসিন ইজ। ওকে, তাহলে এটা হচ্ছে কি হলো? তার এসপি। আর এখানটাতে যদি আমি বলি তার সিপিটা, যদি এখানে যদি তার এসপি দেখতে চাই তাহলে সিপিটা হচ্ছে কত? এসপি তার হচ্ছে ম্যাক্সিমাম রিটেল, তুমি এখানে একবারেই করে দিতে পারো, 115/100 করে দাও। ঠিক আছে, কারণ 15% তবুও সে প্রফিট করছে বলেছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, শূন্য কাটবে, উত্তর আসবে কি? শূন্য শূন্য যদি কাটো এখানটাতে দুটো শূন্য কেটে দাও, 5-এ কাটলে স্যার 5 2 10, এটা হচ্ছে 5 2 10, 5 3 15, 4 2 8, 4 5 হচ্ছে কত 20, 5-এ কাটলে 5 11। তার মানে অ্যান্সার হচ্ছে কত হবে? 46 হবে, ইন্টু হচ্ছে 11 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 6 আর 506 টাকা। ঠিক আছে, ওকে, এটাই তো হবে নাকি? ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দিলে এসপি টু উইচ কাস্টমার অ্যান্ড স্টিল গেন এ 15%। ঠিক আছে, চলো নেক্সট দেখো। বলেছে হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য ব্রয়লার চিকেন পার কেজি ইফ হি ওয়ান্টস এ প্রফিট 20% হোয়েন রমেন পারচেজেস দ্য ব্রয়লার রুপিস এত। তাহলে সে হচ্ছে 115 টাকায় যদি কেনে, 20% প্রফিট করতে গেলে কত হবে? 120/100 করবো। 120/100, শূন্য শূন্য কাটলাম, 5 2 10, 5 3 15, 5 2 10, এটা হচ্ছে দেখো 2 6 হচ্ছে 12, 6 3 18, 6 2 12, একে দেখো কত হবে? 13, 138, 138 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার টাইম, স্পিড এবং ডিস্টেন্সে দেখো দুটো প্রশ্ন ছিল। হাউ মাচ টাইম শ্যাল এ ট্রেন অফ লেন্থ 80 মিটার টেক এ ক্রস এ 120 মিটার লং প্ল্যাটফর্ম হোয়েন দ্য ট্রেন অ্যাজিউমড দ্য স্পিড অফ রুপিস এত। তো সেক্ষেত্রে আমরা কি পাবো? দেখো এক্ষেত্রে ট্রেনের টাইম বের করতে বলা হয়েছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? দেখো 200, টোটাল ডিস্টেন্স হচ্ছে 200, স্পিড হচ্ছে কত? 72, কিন্তু এটা কিসে আছে? 72 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে ভাগ করবো, 18 4 72, তাহলে 5 4 যদি 20 হয় তাহলে 20 কাটলে এটা কত হবে? 10 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 10 সেকেন্ড। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16। দেখো এটা মোটামুটি একটা ভালো অঙ্ক বলা আছে কি, টু ট্রেন স্টার্ট দেয়ার জার্নি উইথ ভেলোসিটি 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি ইন অপোজিট ডিরেকশন ফ্রম টু ডিফারেন্ট স্টেশনস 120 কিলোমিটার অ্যাপার্ট। দ্য ট্রেন অফ হায়ার ভেলোসিটি ইজ স্টপড আফটার 40 মিনিটস অফ ইটস ডিপারচার, হোয়েন উইল আদার মিট দ্য ফার্স্ট ওয়ান। ওকে, দেখো ধরো এই হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, 120 কিলোমিটারের হচ্ছে ডিস্টেন্স, 120 কিলোমিটার।
এবারে বলেছে দেখো 40 মিনিট পরে কি হয়েছে, সে স্টপড হয়ে গেছে। ভালো করে খেয়াল করো, 40 মিনিট পরে। ওকে, তাহলে যার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গতিবেগ, 40 মিনিট এসে কতটা গেছে বলো তো ভাই? একবার তুমি বলতে পারবে 1 ঘন্টা মানে 60 কিলোমিটার, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যদি কোনো লোক 60 কিলোমিটার যায়, তো 40 মিনিটে সে গেছে কত কিলোমিটার? 40 কিলোমিটার গেছে। ব্যাস, এটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে হয়ে গেল। এরপরে দেখো তুমি খেয়াল করো, তারা তো একসঙ্গেই জার্নিটা শুরু করেছিল, তারা তো জার্নিটা শুরু করেছে একসঙ্গে। তাহলে একসঙ্গে যদি জার্নি শুরু করে, তাহলে 40 মিনিটে যার গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে কি ও 60 মিনিটে, ভালো করে খেয়াল করো, ও 60 মিনিটে 30 কিলোমিটার যায়। তাহলে 1 মিনিটে কতটা যাবে গো? 1 মিনিটে যাবে হচ্ছে হাফ কিলোমিটার। আর বলছে 40 মিনিটে কত যাবে? 40 মিনিটে যাবে হচ্ছে কত? 40 মিনিটে যাবে কত কিলোমিটার বলো? 20 কিলোমিটার। তাহলে 40 মিনিটে ও হচ্ছে প্রথম, ওই যে গল্পটা হয়েছে ওদের, এই ট্রেনটা খারাপ হওয়ার সময় এ জার্নি করে নিয়েছে 40, আর এ জার্নি করে নিয়েছে দেখো 20, হলো। এরপরে ওদের মধ্যেকার ডিস্টেন্স কত আছে দেখো, 40 আর 20 60 কিলোমিটার হয়ে গেছে। এবারে এই 60 কিলোমিটার হচ্ছে রাস্তা ওকে জার্নি করতে হবে। কাকে? এ তো এখানে বন্ধ হয়ে পড়ে আছে, একে হচ্ছে এখানে মিট করতে হবে কত সময়ের পরে? 60 কিলোমিটার রাস্তা, তার গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইখান থেকে 60 কিলোমিটার রাস্তা যেতে তার সময় লাগবে কত ঘন্টা বলো? 2 ঘন্টা। কিভাবে? 1 ঘন্টায় 30 কিলোমিটার যায়, 60 কিলোমিটার যেতে 2 ঘন্টা টাইম লাগবে। তাহলে বলেছে তোমাকে হোয়েন উইল দ্য আদার মিট অ্যাট দ্য ফার্স্ট ওয়ান, কত সময়, অ্যাট কত সময় মিট করবে বলেছে। তাহলে কত সময় পরে মিট করবে? দেখো এখানে কত সময় নিল, 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। আর তার আগে হচ্ছে এখানে কত মিনিট এসেছে? 40 মিনিট সেও তো এসেছে। তাহলে টোটাল হচ্ছে কত সময়ের পরে মিট করবে? 120 আর 40, তার মানে 160 মিনিট পরে। ওকে, নেক্সট দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের খুব সহজ একটা প্রশ্ন। এ একটা কাজ কত সময় কমপ্লিট করতে পারে? 9 ঘন্টাতে। বি কমপ্লিট করতে পারে কত ঘন্টাতে? 6 ঘন্টাতে। এবং এ বি সি, এ বি এবং সি কমপ্লিট করতে পারে কত ঘন্টাতে বলো? তারা যদি সি এর সঙ্গে হেল্প নেয়, তাহলে 3 ঘন্টাতে কমপ্লিট করে ফেলে সম্ভবত, তাই তো? দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 3 ডেজ, 3 ঘন্টা নয় 3 দিনে। সি জয়েন দেম। তাহলে টোটাল কাজের পরিমাণ আমি কত ধরবো? টোটাল কাজ আমি ধরে নেই 18। ঠিক আছে, অনেকে এটাতে কনফিউশন হয়, 18 জায়গায় যদি 36 ধরে নেই, একদম গতানুগতিক ধরে বসে আছে অনেকে, কি যে এলসিএম ধরতে হবে। এলসিএম ভাই কেন ধরতে হবে? আমি যে কোনো সংখ্যা ধরতে পারি, আমি এটাকে 18 না ধরে 10 ধরে উত্তর করতে পারি। ঠিক আছে, তো 18 ধরলে হিসেবটা সুবিধে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 2। বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। আচ্ছা, এ প্লাস বি, তাহলে দেখো টোটাল এ প্লাস বির হচ্ছে টোটাল এফিসিয়েন্সি কত? 6 ইউনিট। তাহলে এ যদি 1 ঘন্টাতে বা 1 দিনে 2 ইউনিট কাজ করে, বি 3 ইউনিট কাজ করে, ডেফিনেটলি সি হচ্ছে 1 ইউনিট কাজ করবে। তাহলে সি এর হচ্ছে, সি ইজ টোল্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন, টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত? 18। সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে তার জন্য সময় লাগবে কত দিন বলো? 18 দিন সময় লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18, তাই তো? এলসিএম এইচসিএফ থেকে প্রশ্ন। ইফ দ্য ফ্যাশন অফ অ্যাজ মেনি রোজ অ্যাজ স্যাপলিং, মানে যতগুলো গাছ থাকবে ততগুলো রো হবে। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি রো এবং ফাউন্ড দ্যাট, ইফ ইজ টু বি ফাউন্ড দ্যাট 6 স্যাপলিং আর রিডান্ডেন্ট, মানে এক্সট্রা হয়ে গেছে টু প্ল্যান্ট, এখানে বলা আছে 127 স্যাপলিং ইন গার্ডেন, হাউ মেনি রোজ আর ইন দ্য গার্ডেন, কতগুলো রো? দেখো রো যতগুলো গাছ ততগুলো, মানে টোটাল গাছ কত হবে? 13 যদি রো হয়, তাহলে 13টা রোতে প্রত্যেকটাতে 13টা করে গাছ আছে, 169 সংখ্যক। দেখো দুটো রো, প্রত্যেক রোতে দুটো করে করে গাছ। দেখো এখানে দুটো, এই রোতে দুটো গাছ আছে, এবং এই রোতে দুটো রো, প্রত্যেক রোতে দুটো করে গাছ আছে, টোটাল গাছের সংখ্যা কত? 4। 3টে রো, প্রত্যেকটাতে 3টে করে গাছ, এইখানে একটা গাছ আছে, এইখানে একটা গাছ আছে, এইখানে একটা গাছ আছে। দ্বিতীয় নাম্বার রো, দ্বিতীয় নাম্বারের রোতে 3টে করে গাছ আছে, এইখানে গাছ আছে কত? এইখানে গাছ আছে, এইটাতে গাছ আছে, এইটাতে গাছ আছে। তাহলে 3টে রোতে 3টে করে গাছ আছে, তার মানে 9টা গাছ আছে। তাহলে প্রত্যেক 13টা রো যদি হয় 169, 6টা গাছ এক্সট্রা হয়ে যে 6 যোগ করলে কি স্যার আমি 127 পাবো? একদম না। 15তে তো অবশ্যই হবে না, এটা হবে কত? 121, তার সঙ্গে 6টা গাছ এক্সট্রা হয়েছে, যোগ করলে কত হবে স্যার? 127 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে সি। ওকে, কোশ্চেন নাম্বার 19 দেখো।
কোশ্চেন নাম্বার 19 কি আছে? ফ্রম হুইচ লিস্ট নাম্বার ইফ 1 সাবস্ট্রাক্টেড 1 দেন দ্য ডিফারেন্স ইজ ডিভিজিবল বাই 12, 16 এবং 28। দেখো প্রত্যেকটা থেকে যদি এদের মধ্যে বলেছে কি সব থেকে যে সংখ্যাটা ছোট তার থেকে 1 বাদ দিলে সেই সংখ্যাটা এদের দ্বারা ডিভিজিবল হবে। ভালো করে খেয়াল করো, আমি যদি 1 করে ডিভিজিবল করি, দেখো 3, 3, 5, এটা যদি 1 বাদ দিই তো কত হবে 3, 3, 4, এটার থেকে যদি 1 বাদ দিই কত হবে এটা হবে কত 6, 7, 1, এটার থেকে যদি 1 বাদ দিই এটা কত হবে দেখো 3, 3, 6। প্রথম কথা হচ্ছে অপশান এ এবং অপশান সি প্রথমে বাদ যাবে, কারণ কি অড নাম্বার আছে যেটা 12 এবং 16 এবং 28 দ্বারা ডিভিজিবলই হবে না। ঠিক আছে, এর রইল বাকি কে আছে? রইল বাকি হচ্ছে 334 এবং 336। দেখো যে সংখ্যা 28 দ্বারা ডিভিজিবল বা যে সংখ্যা 16 দ্বারা ডিভিজিবল ডেফিনেটলি সে সংখ্যা 4 দ্বারা ডিভিজিবল। বলো শেষে হচ্ছে 34 আছে, এটা কি 4 দ্বারা ডিভিজিবল হবে? হবে না, অতএব অপশান বি বাদ। দেখো এখানে 36 আছে 4 দ্বারা ডিভিজিবল, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 20 কি আছে? দ্য রেশিও অফ টু নাম্বারস বলা আছে 5:13 ইফ জিসিডি কথার মানে হচ্ছে স্যার গসাগু নাম্বার ইজ 11। দুটো সংখ্যা দেখো, আমি বলছি একটা সংখ্যা হচ্ছে স্যার 5x আর একটা সংখ্যা হচ্ছে দেখো 13x, তাদের গসাগু কত হবে? তাদের গসাগু হবে x। তাহলে এখানে তোমাকে দেওয়া আছে x মানে হচ্ছে কত 11, x মানে যদি 11 হয় 5x মানে হচ্ছে 55 হবে, আর 13 × 11 করলে কত হবে 143 হবে। ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট থেকে একটা প্রশ্ন ছিল এবং খুব সহজ। 6.1/4% কথার মানে হচ্ছে স্যার কত? 6.1/4% কথার মানে হচ্ছে দেখো 1/16। ঠিক আছে, 6.1/4 তুমি যদি হিসেব করে বের করতে চাও স্যার 25/4, পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে নিচে 100 হবে, 25 4 100, তার মানে 1/16। 16 টাকায় যখন কোনো টাকা হচ্ছে কি হয়ে যায় স্যার ডবল হয়ে যায়, তার মানে হচ্ছে প্রিন্সিপাল যত টাকা সিম্পল ইন্টারেস্টও তত টাকা। এটা যদি 1 টাকা হয় সিম্পল ইন্টারেস্ট এটা হবে, এবং অ্যামাউন্ট টাকাটা ডবল হয়েছে মানেটা কি যত টাকা আসল তত টাকা ইন্টারেস্ট। 16 টাকায় 1 বছরে আমি পাই হচ্ছে 1 টাকা ইন্টারেস্ট, তাহলে ডবল মানে হচ্ছে কি 16 টাকাতে 16 টাকা ইন্টারেস্ট পেতে কত বছর টাইম লাগবে স্যার? 16 বছর টাইম লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো এরপর রিজনিংয়ের 4টে প্রশ্ন ছিল, তার মধ্যে এইটা একটা প্রশ্ন আছে। দেখো এটাতে দুটো অপশান তোমার কাছে সমান হতে বলে মনে হতে পারে। বলেছে সাপোজ 12 অরেঞ্জ আর ডিস্ট্রিবিউটেড ইন 5 বাস্কেট, 12টা কমলা লেবু 5টা বাস্কেটে ভাগ করা হবে। আমি প্রথমে দেখব বাকেটের সংখ্যা। 2 অরেঞ্জ ইন 3 বাকেটস অ্যান্ড 1 অরেঞ্জ ইন 2 বাকেটস ইচ, এবং 4 অরেঞ্জ ইন 1 বাকেট। তাহলে এখানে বাকেটের সংখ্যা কত হলো? 3 বাকেট, 2 বাকেট, 1 বাকেটস, তাহলে 3 2 5 1 6। প্রথম কথা হচ্ছে অপশান বি তো হবেই না। ঠিক আছে, অপশান এ তে কি বলেছে? দেয়ার আর 3 অরেঞ্জ ইন 2 বাকেটস, তার মানে এখানে দেখো 3 অরেঞ্জ ইন 2 বাকেটস, 2 অরেঞ্জ ইন 4 বাকেটস ইচ, অ্যান্ড 4 অরেঞ্জ ইন দেখো 4 অরেঞ্জ। দেখো এখানে বলা হয়েছে দেয়ার আর 3 অরেঞ্জ ইন 2 বাকেটস। ভালো করে বোঝার চেষ্টা করো, 3টে অরেঞ্জ 2টো বাকেটে থাকবে, এরকম করে 2টো বাকেট আছে, 2টো বাকেটে থাকবে। 2 অরেঞ্জেস ইন 3 বাকেটস, দেখো 3 অরেঞ্জেস ইন 2 বাকেটস ইচ, প্রত্যেকটাতে 3 অরেঞ্জেস ইন 2 বাকেটস ইচ। তাহলে এখানে 2টো বাকেট যদি আমি ধরি, এটা একটা বাকেট, এটা, তাহলে প্রত্যেকটাতে কটা করে আছে? এটাতে 3টে আছে, এটাতে 3টে আছে। 2 অরেঞ্জেস ইন 3 বাকেটস ইচ, দেখো এখানে বাকেটের সংখ্যা কিন্তু 2টো বাকেট এখানটাতে আছে এবং এখানটাতেও 3টে বাকেট আছে, এবং এই 3টে অরেঞ্জ 2টোতে করে হলে হচ্ছে কটা হয়? 6টা। 2টো করে প্রত্যেক 3টে বাকেটের মধ্যে কটা হয়? দেখো 6টা। সেক্ষেত্রেও তোমার কাছে কটা হচ্ছে অরেঞ্জ পেলে? তুমি হচ্ছে 12টা অরেঞ্জ পেলে। অপশান সি তে যদি দেখো 2 অরেঞ্জ ইন 4 বাকেটস ইচ, তার মানে টোটাল কতগুলো হলো? 8টা অরেঞ্জ। 4 অরেঞ্জেস ইন 1 বাকেট, একটা বাকেটে 4টে অরেঞ্জ আছে, দেখো সেক্ষেত্রেও তোমার কিন্তু 12টা। তাহলে এখানে পিএসসি কোন অ্যান্সার নেবে বলা যাচ্ছে না। যারা ছেড়ে দিয়ে এসছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এদের মধ্যে পিএসসি কোনটা এক্স্যাক্ট অ্যান্সার নেবে, এ নেবে না সি নেবে, কিন্তু অনেকে আমি দেখেছি নান অফ দিস অ্যান্সার করেছে। ভাই নান অফ দিস কোনোভাবে অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, মোস্ট প্রবাবল অ্যান্সার হচ্ছে পিএসসি দেখবে একদম প্রথমে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওখানে লেখা ছিল। তো নান অফ দিস তো অপশান কখনোই হবে না, বাদ বাকি দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো
23 এখানে একটা সূত্র হয় কি স্যার 11/2 প্রত্যেকে জানো। আর এটা হয় কি বলো 30। এখানে একটা মডিউলার একটা চিহ্ন দেওয়া হয়, এখানে হয় কি এম, এখানে হয় হচ্ছে স্যার এইচ, এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে মিনিট হ্যান্ড কি হয় যদি আমরা এই সূত্র ধরে করতে চাই, মিনিট হ্যান্ড আমাদের কত আছে বলো 15 মিনিট আছে, মাইনাস 30 ইন্টু কত আছে দেখো 9 আছে। তার মানে এটা কত হবে 15 আর 11 গুণ করলে কত হবে 165 বাই হচ্ছে দেখো 2 গুণ করলে 2 8 16 82.5 আর এটা কত হবে 270। ঠিক আছে স্যার 270 ডিফারেন্স বের করলে কত হবে মড যেহেতু আছে ডিফারেন্স বের করলে হবে 0.5, এটা হচ্ছে দেখো 7 আর এটা হচ্ছে 6 মানে 8 187.5। ঠিক আছে এবার দেখো ঘড়ির কাঁটাটা কিভাবে আছে, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ ক্লক। এই হচ্ছে যদি আমাদের ঘড়ি হয় 9টার কাঁটাটা সামথিং এরকম, এটা হচ্ছে কি আওয়ার হ্যান্ড, আর এইটা হচ্ছে কি বলো এটা হচ্ছে আমাদের 15 এইখানটাতে আছে, এখানে হচ্ছে 15, তাহলে 9টা 15 মানে হচ্ছে কি আওয়ার হ্যান্ডটা ঠিক 9টার ঘরের থেকে একটুখানি বেরিয়ে, তাহলে দুটো দিকে দুটো আমরা কোণ পাবো, একটা কোণ পাবো এদিকে দেখো 187.5 যদি এটা বলি, তাহলে ঠিক উল্টো দিকে আর একটা কোণ পাবো, তাহলে সেটা বার করবো কিভাবে 360 থেকে সেটাকে আমরা বাদ দেবো 187.5 বাদ দিলে কত হবে 5, এটা হবে কত 2, এটা হবে কত দেখো 7, 172, আর একটা কোণ কত হবে দেখো 172.5। তুমি যেভাবেই দেখো ক্যালকুলেশন করো অ্যাপ্রক্সিমেট 180 ডিগ্রির আশেপাশেই হবে। ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24, দেখো কমপ্লিট দ্য প্যাটার্ন বলেছে, 5-এর পরে হচ্ছে স্যার 6, 6-এর পরে হচ্ছে স্যার 7, এখানে বলা আছে দেখো 7-এর পরে হচ্ছে 8, 8-এর পরে হচ্ছে দেখো এখানে দেওয়া আছে কত 9, 8-এর পরে হচ্ছে 9, এবার দেখো 8-এর পরে হচ্ছে 12, তার মানে 12-র পরে হচ্ছে কত হবে 4 যোগ, এটাতেও 4 যোগ যদি হিসেব করা হয় 12-র পরে হবে হচ্ছে 16। লাস্ট কোশ্চেন একটা ক্যালেন্ডার থেকে ছিল, ভালো করে খেয়াল করো 12ই জানুয়ারি 2024-এর ডেট কত আছে স্যার, ডেট আছে হচ্ছে শুক্রবার। ঠিক আছে আমার উত্তর বের করতে হবে কবে 7th জুন 2025, 7th জুন 2025। ভালো করে খেয়াল করো স্যার 12ই জানুয়ারি 2025 কি বার হবে বলো তো, নর্মাল বছরে একদিন করে বাড়ে, লিপিয়ার যদি হয় এবং সেই লিপিয়ার মান্থটা যদি কাউন্ট হয় তাহলে 2 দিন বাড়ে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি এখানে কত বাড়বে স্যার 2 বাড়বে, তার মানে হচ্ছে 12ই জানুয়ারি 2025 হবে কি বার বলো সানডে হবে। ঠিক আছে এরপরে দেখো 12ই জানুয়ারি থেকে এবারে 7ই জুন যাব, 31 মাস হচ্ছে জানুয়ারি মাস, তার মানে এখানে কতগুলো দিন হলো অড ডে 19, ফেব্রুয়ারি মাস 0, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে 3, এপ্রিল হচ্ছে 2, মে হচ্ছে 3 আর জুনে হচ্ছে 7 দিন, ব্যাস। তাহলে এখানে এক্সট্রা অড ডে কতদিন দেখে নিই, 7 তো এমনিতেই বাদ গেল, এখানে 7 দিয়ে ভাগ করলে দেখো 7 2 14, তার মানে হচ্ছে কত 5, তাহলে 5 আর 2 বাদ গেল, তার মানে এক্সট্রা অড ডে হচ্ছে কত 6, তাহলে সানডে থাকলে তার সঙ্গে 6 যোগ হয়ে এক্সট্রা ডেট হবে কত হবে স্যাটারডে হবে। এটা কত হবে সানডে থেকে 6 দিন এগোনো যা একদিন পেছনো তা, সেটা অ্যান্সার হচ্ছে কত হবে বলো স্যাটারডে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হবে স্যাটারডে। ঠিক আছে তো এই গেল হচ্ছে আমাদের টোটাল 25টা কোশ্চেনের সমাধান। আশা করবো প্রত্যেকেরই ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটলিস্ট যা প্রশ্ন আছে ম্যাথের 20+ স্কোর করা তো প্রত্যেকেরই উচিত। ওকে তো এবারে ডেসক্রিপটিভ পরীক্ষা মেন্সের জন্য আমরা পরবর্তীকালে ডেসক্রিপটিভ ম্যাথেরও ক্লাস নিয়ে আসবো, ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানো কেমন লাগলো, বা তোমাদের যদি ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে কোনো ডিমান্ড থেকে থাকে স্যার এটা করালে ভালো হয় বা ওটা করালে ভালো হয়, এবং ডেসক্রিপটিভ তুমি আমাদের অ্যাপে চলে যাও, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অ্যাপে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ একটা ব্যাচ আছে, পারলে তুমি ওখানে জয়েন করতে পারো। ওখানে এক্সট্রা ফ্যাসিলিটি কি, তুমি যে খাতাটা তুমি ডেসক্রিপটিভ লিখবে সেই ডেসক্রিপটিভটা কিন্তু তোমাকে চেক করে দেওয়া হবে, এটা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি অন্যান্য ক্লাসের থেকে। ওকে চলো ভালো থাকবে, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে, বাই।